সিলেক্টিভলি যদি গণতান্ত্রিক কণ্ঠস্বর ধ্বংস করার চেষ্টা করে, তাহলে বিরোধী কে আছে, কাকে গ্রেপ্তার করলে একটু ভয় পেয়ে যাবে বাকিরা, এইসব করার চেষ্টা করলে এটা তৃণমূলেরই রিপিটেশন হবে। এটা জন্য মানুষ এই সরকারটাকে তাড়িয়ে নতুন সরকার আনেনি। কারণ বিজেপিকে নিয়ে গোটা দেশের বা বিভিন্ন অন্যান্য রাজ্যের অভিজ্ঞতাটাও অনুরূপ, একই রকম বাইর থেকেও খারাপ। দাদা দিদি কালচার, এই দিয়ে বেশি দিন চলে না যদি একটা মতাদর্শ, যদি একটা দৃষ্টিভঙ্গি, যদি একটা ওভারঅল আউটলুক না থাকে। রাজ্য জুড়ে বুলডোজার রাজ, এবং দেখা যাচ্ছে যে একেবারে সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ছেন, ক্ষোভ যে তারা কোথায় থাকবেন, বিনা নোটিসে এরকম ঘটনা ঘটানো হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, এগুলো বিজেপি ক্ষমতায় এলে যা হওয়ার তাই হচ্ছে। এবং আমি দেখছিলাম আজকে নওশাদ সিদ্দিকী গিয়েছেন। বামপন্থীরা সব মিলিয়ে আমাদের সামনে থাকতে হবে এই মানুষকে প্রোটেক্ট করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে যখন ওই ধর্মতলা নিউ মার্কেট হগ মার্কেট চত্বরে গুন্ডামি করতে গেছিল, ওই চত্বরে বড় মিছিল করেছে বামপন্থীরা। তো সুতরাং যা বিরোধী, যুক্তিবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক পরিসর বেঁচে আছে আমাদের রাজ্যে, সবটাকে এক জায়গায় এসে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। বেআইনি বাড়ি ভাঙা ভালো জিনিস, কিন্তু বেআইনি বাড়ি কি শুধু তিনজলায় আছে? বেআইনি বাড়ি কি শুধু তপসিয়ায় আছে? বেআইনি বাড়ি যাদবপুরেও আছে, বেআইনি বাড়ি ভবানীপুরেও পাওয়া যাবে চাইলে। বেআইনি বাড়ি পশ্চিমবঙ্গের যেখানে দেখবেন তৃণমূল মানে সেই তৃণমূলের গুন্ডামি, সেই তৃণমূলের লুটতরাজ, সেই তৃণমূলের দুর্নীতি, তার মধ্যে একটা অন্যতম হাতিয়ার ছিল বেআইনি নির্মাণ। সুতরাং ওটা নতুন সরকার এসেছেন, সিলেক্টিভ হয়ে গেলে বিপদ আছে। দেখুন, খোঁজ নিন, বেআইনি কারবার বন্ধ হওয়া উচিত, কিন্তু সাধারণ মানুষ তাদের রিহ্যাবিলিটেশন, তাদের এইভাবে হঠাৎ গিয়ে ওখানে একটা দাপাদাপি করা, ভেঙে ফেলা, মেরে দেওয়া, কেটে দেওয়া, এরকম একটা ভাব করা, এতে সমস্যার সমাধান হবে না, সমস্যা বাড়বে। তৃণমূল নেতাকর্মীদের নিজের দলেরই 15 বছরের দুর্নীতি ফাঁস করার যে চিত্র দেখা যাচ্ছে, তারা নিজেরাই নিজেদের দলের বিভিন্ন চিত্র ফাঁস করছেন এবং একাধিক নেতাকর্মী পা বাড়িয়ে রেখেছেন বিজেপি একেবারে যুক্ত হওয়ার জন্য। কেন এই পরিস্থিতি, কি পরিস্থিতি দেখা যাচ্ছে, এবং এই যে নিজেরাই নিজেদের ফাঁস করার যে বিষয়টা? নীতিহীন ব্যক্তিবাদের ফল এটাই হয়, এটাই হওয়ার ছিল। এত বছর ধরে বেসিক্যালি তো রাজনৈতিক দল নয়, মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, সেই মতো করে দলটা তৈরি হয়েছে। তারপরে ক্ষমতায় এসেছে, উনি বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী হওয়ার পর কিছুদিন চালিয়েছেন, চালানোর পরে আস্তে আস্তে ওনার আশেপাশের লোকেদেরও ক্ষমতার গুড় খাওয়ার ইচ্ছা হয়েছে। তারপরে ওনার ভাইপো উঠে এসেছে। সে তো ভাইপো এখন যে তৃণমূলের ছাত্রনেতা, যুবনেতারা মুখ খুলছে, তা আমি তো জানি তাদের পরে ভাইপো রাজনীতি করতে এসেছেন। মানে তৃণমূলের এমন ছাত্রনেতা আছে যারা বামফ্রন্ট আমলের শেষ দিকে এসএফআই এর সাথে টিএমসিপি একটা কলেজে লড়াই ইত্যাদি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো সেইটুকু এক্সপিরিয়েন্সও নেই, তিনি তো 11 সালের পরে এসেছেন। তো সুতরাং আসার পরে তিনি তার মতো করে দলটা ধরতে চেয়েছেন। দুটো জিনিস আমি যা বুঝেছি, এক হলো আমি বললাম যে নীতিহীন ব্যক্তিবাদ, দাদা দিদি কালচার, এই দিয়ে বেশি দিন চলে না যদি একটা মতাদর্শ, যদি একটা দৃষ্টিভঙ্গি, যদি একটা ওভারঅল আউটলুক না থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা কনসালটেন্সি বাহিনীর হাতে তাদের থেকে পরামর্শ নেওয়া যায়, কিন্তু তাদের হাতে যদি রাজনীতি ব্যাপারটাকে আউটসোর্স করে দেওয়া হয় ভাড়াটে বাহিনীর হাতে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এটা আজ নয় কাল হতোই। যে পরিমাণ লুট, যে পরিমাণ গুন্ডামি, যে পরিমাণ মানুষকে অতিষ্ঠ করে দেওয়া, অত্যাচার করা, আমরা বিরোধীরা যখন প্রথম, বামপন্থীরা প্রথম আমরা আক্রান্ত হওয়া শুরু হলাম। প্রথম আমার মনে আছে যেদিন তৃণমূলের সরকার এলো পশ্চিমবঙ্গে, সেই দিন দুপুরে গড়বেতায় জিতেন নন্দী, আমি যদি খুব ভুল না বলি, পুরুলিয়া বা কোথাও, আমার এতদিন পরে আর মনে নেই, পূর্ণিমা ঘড়ুই, তারপরের দিন বাঁকুড়ায় অজিত লোহার, পরপর সিপিএম নেতা কর্মী খুন হওয়া শুরু হলো। এবং সেইটা একটা বিপুল আকারে, প্রায় 800 জন কর্মী আমাদের খুন হয়েছে গত এই তৃণমূলের টেনিওরটার মধ্যে। আর এটা শুধু আমাদের ওপর নয়, এরপরে অনেক ক্ষেত্রে কংগ্রেসের ওপর হলো এই আক্রমণ, তারপরে অনেক ক্ষেত্রে অন্যান্য বিরোধীদের ওপর হলো, তারপরে অনেক ক্ষেত্রে তৃণমূল নিজেদের লোককে মারধর করতে শুরু করলো। সেই আমাদের সাগর ঘোষ
হৃদয় ঘোষ, বা এই যে তুমি ধরো ডোমজুড়ে তপন দত্ত খুন হলেন তৃণমূল নেতা, বা ধরো এই ধরনের এই বগটুইয়ের ঘটনা, কত এইরকম করতে করতে আলটিমেটলি সাধারণ মানুষের উপরে এই আক্রমণ ছড়িয়ে পড়লো। সেটা সুজেট হতে পারেন, সেটা অম্বিকেশ মহাপাত্র হতে পারেন, বা সেটা অভয়া হতে পারেন, বা সেটা তামান্না হতে পারে। এই যে সোসাইটির উপর ঝাঁপিয়ে পড়া, দাঁত নখ বের করে নিজেদের পকেট ভরানোর জন্য, এইটা থেকে নিষ্কৃতি পেতে বাংলার মানুষ একদম পুরো কি বলবো আস্তে 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 প্রস্তুত হয়েছিলেন। আমাদের দুঃখের বিষয়টা হলো যে আমরা চেয়েছিলাম বিজেপি যেন কোনোভাবেই না আসে। আমরা যে কথা মানুষকে বলার চেষ্টা করেছিলাম যে আমরা বামপন্থীরা হারাবো তৃণমূলকে, আমাদের উপর ভরসা করুন, কারণ বিজেপিকে নিয়ে গোটা দেশের বা বিভিন্ন অন্যান্য রাজ্যের অভিজ্ঞতাটাও অনুরূপ, একই রকম বাইর থেকেও খারাপ। তো যাই হোক, সেটা সব মিলিয়ে সাধারণ মানুষ একটা ম্যান্ডেট দিয়েছেন, সেটা মাথা পেতে নিয়ে আমরাও আমাদের কাজ করছি। তৃণমূল আমার ধারণা পশ্চিমবঙ্গ বা ভারতের রাজনীতিতে ইতিমধ্যেই অপ্রাসঙ্গিকতার অন্তরালে চলে যাওয়ার সেই যাত্রা তাদের শুরু হয়ে গেছে। সুজিত বসু, গর্গ চট্টোপাধ্যায়ের ঘটনা আমরা দেখলাম, তালিকায় কি আরও আছে বলে তোমাদের মত? করছে, এগুলো তো ভয় দেখানোর জন্য করছে। আমি সুজিত বসু, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আগেও ডাক পেয়েছেন, আবার এই ধরনের ডাকার পরে আলটিমেটলি কি হয়, এই গ্রেপ্তারির পরে কি হয়, এই প্রশ্নও তো গত অনেক দিন আমাদের মনে এসেছে। বিজেপি নেতা আজ থেকে 10 বছর 12 বছর আগে এখানে এসে বলে গেছিলেন ভাগ মুকুল ভাগ, বিরাট হইচই হয়েছিল। তারপর মুকুল ভেগে বিজেপিতে চলে গিয়েছিলেন তৃণমূল থেকে, ওই বিভিন্ন দুর্নীতির অভিযোগ সহ। এই যে কালীঘাটের কাকু, ইডি সিবিআই কি কেন কিছুতেই কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারলো না? এত দুর্নীতিগ্রস্তরা তারা সবাই ধরা পড়ে গিয়েও সব ছাড়া পেয়ে গেলেন কেন? সুদীপ্ত সেন পর্যন্ত ছাড়া পেয়ে যাচ্ছেন, কিন্তু সারদার টাকা ফিরল না মানুষের কাছে, চিটফান্ডে প্রতারিতদের কাছে। তাহলে এই যে আমরা কথাটা বলতাম সেটিং, এর পিছনে যথেষ্ট যুক্তিগ্রাহ্য কারণ ছিল। এই যে অভয়া আন্দোলন, সন্দীপ ঘোষরা ধরা পড়েও ছাড়া পেয়ে গেল, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে পারলো না। এটা এখন বিজেপি নতুন সরকারে এসেছে, পপুলার ম্যান্ডেট নিয়ে এসেছে, তাদের এটা ওনাস ইজ আপন দেম। তাদের প্রমাণ করতে হবে যে দেখো আমরা কেবল গ্যালারি শো করার জন্য এই গ্রেপ্তারগুলো করি না। আর ইভিএম নিয়ে প্রশ্ন তোলা ইত্যাদি ইত্যাদি এরকম অনেক রকম কি শুনলাম, গুজব ছড়ানো টড়ানো, এইসবের কারণে গর্গ ওদেরকে অ্যারেস্ট করা। আচ্ছা, এই যে বিজেপির নেত্রী কি টিব্রেওয়াল, ইনি তো শুভেন্দু অধিকারীর পিএ হত্যার পরে মুসলিম গুন্ডা দিয়ে লিখে ফেসবুকে পোস্ট করে দিয়েছিলেন। তারপরে তো দেখা গেল তারা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী লোক, এবং তারপরে তাদের মধ্যে থেকে বিজেপির কানেকশনও বেরোলো। তাহলে তো তাকেও গ্রেপ্তার করা উচিত গুজব ছড়ানোর অপরাধে। সুতরাং এইগুলোর ক্ষেত্রে প্রশাসনকে, সরকারকে সিলেক্টিভ হলে হবে না। সিলেক্টিভলি যদি গণতান্ত্রিক কণ্ঠস্বর ধ্বংস করার চেষ্টা করে, তাহলে বিরোধী কে আছে, কাকে গ্রেপ্তার করলে একটু ভয় পেয়ে যাবে বাকিরা, এইসব করার চেষ্টা করলে এটা তৃণমূলেরই রিপিটেশন হবে। এটা জন্য মানুষ এই সরকারটাকে তাড়িয়ে নতুন সরকার আনেনি।